সুযোগ সুবিধা গণতান্ত্রিকভাবে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, এবং বর্তমানে তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান এটা মনে করতেছে যে এটি মানুষের প্রাপ্ত বা প্রাপ্য পাবে। জন্য অনেকেই অনেক কিছু বলতেছে। তবে আমার হচ্ছে গণতান্ত্রিক অন্যান্য দেশের চাইতে এরা একটু বেশি বেশি করছে মনে হয়, আমার কাছে এটা মনে হচ্ছে। তারপরেও আপনার যেমন একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জহিরুল হাসান সাহেব যে কথা বলছে, জিয়াউল হাসান সব গুরুত্বপূর্ণ কথা। তার মধ্যে শেষে একটা কথা বলেছে যে ওরা তাদের যুদ্ধে যারা সংশ্লিষ্ট আছে বা দেশে তাদের পক্ষে যারা আছে তাদেরকে মনোবল চাঙ্গা রাখার জন্য তারা অনেক গুজবও করতেছে। এই হুঁশিয়ারিটাও আমার কাছে মনে হচ্ছে এরকমই একটা ব্যাপার। কারণ আমেরিকা মনে করেছিল যেমন ইরাক, লিবিয়া, গাদ্দাফি, মিশর, এরপর সেই যে লাদেনের অবস্থাগুলো হয়েছে এগুলোই দ্রুত হবে এবং চাপাই রাখবে, একটা সুবিধা করতে পারবে না। কিন্তু সেটা কিন্তু একটা উল্টা হয়ে গেছে। এখন ঠিক এই যে ট্রাম্প যে হুঁশিয়ারি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে জামাতও একই হুঁশিয়ারি দিচ্ছে। কারণ নির্বাচনের কয়েকদিন আগে পর্যন্ত শোনা গেছিল যে এই জামাত আপনার ইসরায়েল, তুরস্ক এবং আমেরিকার সাথে সমঝোতা করে তারা যে কোনো ওয়েতে ক্ষমতায় আসবে, এরকম একটা বিষয় যারা এই কূটনীতিবিদ তাদের কাছ থেকে এরকম ব্যাখ্যা এসেছিল। সেটা আসলে বাস্তবতাও ছিল, তারা সেটা বহিঃপ্রকাশও করেছিলেন। হ্যাঁ, সেটা ইঞ্জিনিয়ারিং করে আপনারা নিয়ে গেছেন, রেজওয়ানা এবং ডক্টর খলিল আপনাদেরকে নিয়ে আসছে ক্ষমতায়। দেখেন, বিষয়টা যখন জানাজানি হয়েছে, আমি ইঞ্জিনিয়ারিং তারেক রহমান সাহেব বলছে যে আমরা জনগণের কাছে চলে গিয়েছি। তবে আমি একটা এক্সট্রা বলতে পারি, আমি এই জন্য স্যালুট জানাই, ধন্যবাদ জানাই মন থেকে। আমি সত্য ন্যায় প্রতিষ্ঠা মঞ্চের চেয়ারম্যান হিসেবে বলতে চাই, এই বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে, এবারও করেছে। তারা এত পরিমাণ ভোট পাওয়ার কোনো কথাই ছিল না, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং করে কেটে ফেলেছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী যখন নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় টাকা সহ ধরেছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, জামাতের নেতাদের বাসায়, এগুলো যখন ধরেছে, সারা বাংলাদেশে যখন এগুলো বিভিন্ন মিডিয়া টিডিয়া চলে এসেছে, তারপর থেকে কিন্তু আমরা একটা সুবিধা আসছি। এক ভাই একটু আগে লেখছে যে বিএনপি ভারতের, ভাই ভারত আর আমেরিকা কোনো কথা না। আপনারা যেভাবে মুসলমান হয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে বনিয়ামিন সহ আপনারা গোপন ভাবে যা করেছেন, আমেরিকার সাথে যেভাবে করেছেন, এগুলো তো আসলে বরদাস্ত করা যায় না। মানুষ তো যখন সাঁতার জানে না কেউ, তখন যদি পানিতে পড়ে যায় তো খড়কুটো ধরে বাঁচতে চায়, সে জানে খড়কুটো ধরে বাঁচা যাবে না। এখন আপনারা বাংলাদেশে কত পার্সেন্ট ভোটার, আপনারা কতটুকু ভোট পাবেন? গতকালকে মির্জা আব্বাস সাহেব বলেছে যে এইখানে ভোট গণনা করা হোক এবং এইখানে যে প্রার্থীর একটা ওয়ার্ডে একজন আত্মীয় নাই, সে বলুক কোন কোন ভোটাররা তাকে ভোট দিছে। একজন, দুইজন, পাঁচজন লোকের কথা বলুক যে এই লোকটা আমাকে ভোট দিছে, অথচ ভোট কাটা হয়ে গেছে। এখন এই যে ইঞ্জিনিয়ারিং, আপনি রেজওয়ানা হাসান যে বিষয়টা, আমি বক্তব্যটা বারবার শুনেছি। এখন খণ্ডিত অংশ বললে তো হবে না। ওনার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা হচ্ছে যে উনি যে এই নারীদের প্রতি যে
যে মানে নারীদের প্রতি নারীদের সেই অংশটা নিয়ে ওনারা কাজ করতে চায় এবং যে নারীদের প্রতি যে মানে যে দলটা ইয়ে করেছে সেই দলটাকে মেইন স্ট্রিমে আসছে। ওখানে বলেছে যে 5ই আগস্টের আগেও ওনারা এটা করেছে। তখন একটা প্রশ্ন আসেছে বিরোধী দল বলছে বিরোধী দলের এই নারীদের অংশটুকু নিয়ে আমরা দেখব। আগেও দেখেছি, এই আগেও দেখেছি কি উনি ইতে থাকতে, অন্তর্বর্তীকালীন থাকতে, এটা উনি আগেরটা বুঝাইছে। অন্তর্বর্তীকালীন থাকতে তো আমি বিশ্বাস করেন একজন সবসময় সক্রিয় লোক, যত নিয়োগ বলেন, বদলি বলেন, ট্রান্সফার বলেন, সবখানে এই 18 মাস জামাত এনসিপি কে পুরোপুরি পক্ষ নিয়ে কাজ করেছে এই রেজওয়ানা সহ সবাই। এমনকি এই খলিলুর রহমান, আমি নিজে খলিলুর রহমানের ছবি দিয়ে এই বিভিন্ন জনের প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, জয়নাল আবেদী করেছে, রিজভী ভাই করেছে, শেষে সালাউদ্দিন সাহেবও করেছে, বক্তব্য দিয়েছে। বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে সবসময় ভালো মন্দ থাকে। হয়তোবা আমরা মনে করেছি যে বিদেশিদের সাথে যে ধরনের কূটনৈতিক জামাতরা করেছে, এই ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের খলিলুর রহমান থাকলে আমাদের সেই সুযোগ সুবিধাটা হয়তো বেশি হবে। এখন এক ভাই বারবার লিখতেছে ভারত ভারত, আরে ভাই ভারতের সাথে তো জামাত আপনারা বেশি সম্পর্ক করলেন, রক্তের দাগ শুকাইলো না। আপনারা বলেন যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, ভারতের সাথে সমঝোতা করে রাজনীতি করতে চাই, ভারত অখুশি হয়, এই ধরনের কোনো কাজ করব না। তৃতীয় দিন 3টা বক্তব্যের পরে অমিত শাহ বললো যে ওয়েলকাম, আমরাও জামাতের সাথে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে চাই। আপনারা তো তেল কম মাখেন নাই। এখন রাজনীতির সবসময় পরিবর্তন হবে, এগুলো হয়, এটাই স্বাভাবিক। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ট্রাম্পের মতো জামাত এরকম আওয়াজ দিচ্ছে, মনোবল চাঙ্গা করতেছে। আপনি রোজার দিন মানুষ রোজা রাখে, জুম্মা পড়ে, আবার ভূমিকম্পে হইলো সেই দিনও কি বিচ্ছিরি ভাষায় 1 মিনিট ভূমিকম্প হলে 1 মিনিট পরেই তারেক রহমানকে যাতা বলল, যেখানে একেবারে কোনো যুক্তি নাই, ধর্ষক বানা। আবার ওইখানে গুলি হলো, ওখানে হত্যা হলো, তারেক রহমান জবাব দেয়। উনি কি জাতিসংঘের? এখন আমি বলতে চাচ্ছি যে ট্রাম্প মনে করতেছিল এই ভয়ভীতি দিয়ে একটা যুদ্ধ হলে সেইখানে সুবিধা হবে। তবে তারা কিন্তু জানতো যে এইখানে যদি ইরানের সাথে আঘাত আনা হয়, ইসরায়েলের উপরও আঘাত হবে, আশেপাশেও আঘাত হবে, এটা কিন্তু জানতো। ইতিমধ্যে আমেরিকা কিন্তু স্বীকার করে নিয়েছে যে এই যুদ্ধ দীর্ঘ সময় হবে এবং বিভিন্ন জায়গায় ছড়াবে, আঘাতও আনবে। আর ইরানও আমার কাছে স্পষ্টভাবে মনে হচ্ছে যে যেখানে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, তারা কিন্তু এই যে পার্শ্ববর্তী দেশে যেখানে ঘাঁটি আছে বা এই যে যেখানে তেলের সাথে ওনাদের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো ছাড় মনে হয় তারা দিবে না, দেওয়ার কথাও না। এখন ছোট বড় সবাই কিন্তু এখন আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মানে ওনাদের ব্যবসা সম্প্রসারণ, ওনাদের আর্থিক লাভবান, ও ওনারা যে দাদাগিরি বড়, এইটা কিন্তু তারা সবসময় দেখাই থাকে। তাই আমার মনে হচ্ছে যে এরা একটার পর একটা যে কাজগুলো করে আসছিল, ইরাক, লিবিয়া, মিশর, আফগানিস্তান, সেখান থেকে আমাদের ইরান এখন শিক্ষা নিয়েছে যে এখান থেকে যদি তারা সরে যায়, মিউচুয়াল করে, কোনো কূটনৈতিকদের সাড়া দিচ্ছে না, তাহলে তাদের পরবর্তী বা আগামী দিন ভালো হবে না। ধন্যবাদ।